দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার আমরা এই অনুষ্ঠানটি যেই সাম্প্রতি যেই ঘটনাগুলো ঘটে তার বিশ্লেষণ করি, সে বিষয়ে আমরা আলোচনা করি। আমাদের সাথে অতিথিরা যুক্ত হন, এই বিষয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ অন্যান্য যারা অতিথি থাকেন তাদেরকে আমরা যুক্ত করি। শুরুতেই আজকেরও আমাদের অতিথি রয়েছেন, তিনজন অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। আমি অতিথিদের সাথে একটু প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাচ্ছি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। তার পরেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এবং তার পাশেই আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে সবসময় কথা বলে থাকি, যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে থাকে তার বিশ্লেষণ করি, খবরগুলো যাচাই বাছাই করা হয় এবং সেই বিষয়ে আসলে আলোচনা করা হয়। আজকের আলোচনার বিষয় ঠিক করা হয়েছে ভারতে বসে উস্কানি। এই বিষয়টি মূলত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়ে গিয়েছে তারপর থেকেই ভারতে নানাবিধ কর্মকাণ্ড নিয়ে বেশ কিছুটাই আলোচনা সমালোচনার ঝড় আছে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে। সেখানে একটি বিষয় যেটি দেখা গিয়েছে যে গতকাল থেকেই একটি কার্যক্রম চলছে, যেটি বুলডোজার কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। ছাত্র জনতা নতুন করে আবারও ধানমন্ডি 32 নম্বর সহ বেশ কিছু জেলায়ও কিন্তু বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি কিন্তু মুরাল ফলক এগুলো ভাঙচুর করেছে, এবং এটি মূলত যেই কারণে ঘটেছে পূর্ব নির্ধারিত আওয়ামী লীগের ঘোষিত একটি কর্মসূচি ছিল। আওয়ামী লীগের সভাপতি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভাষণ দেওয়ার কথা ছিল, সেই ঘটনাটিকে কেন্দ্র করে মূলত এই ঘটনার সূত্রপাত। আমরা আলোচনার শুরুতে যেতে চাই ফয়েজ আহমদ আপনার কাছে, যেটি আজ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যেটি গণমাধ্যমের হাতে এসেছে, এবং সেখানে ঘটনাটিকে একই সাথে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিতও বলা হচ্ছে, পাশাপাশি আবার বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে তীব্র ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এটি। মূল যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই যে ভারতের মাটিতে বসে এই যে কার্যক্রমগুলো চলছে, এই উস্কানি আমরা বলছি এটি জুলাই আগস্ট পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে চলমান আছে। এই প্রক্রিয়া আসলে সরকারের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হচ্ছে এখন পর্যন্ত, যদি একটু বলেন সবশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আমার সহ-আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারত থেকে এই উস্কানির বিরুদ্ধে। দেখুন, ভারত থেকে উস্কানির ব্যাপারটা আমাদের কাছে দুই রকম। আমরা দুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে পতিত স্বৈরাচার হাসিনা, যে বাংলাদেশের গণরোষের মুখে এখানে বিপুল সংখ্যক জনতা, ছাত্র জনতাকে হত্যা করে আহত করে পালিয়ে গেছে। সে পার্শ্ববর্তী ভারতে অবস্থান করছে এখন। সেখান থেকে প্রতিনিয়তই বাংলাদেশের মুক্তিকামী জনতা, বাংলাদেশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের বীর শহীদ আহত, তাদেরকে নানানভাবে অপমানমূলক এমন এমন সব কথাবার্তা বলছে, যে সমস্ত কথাবার্তা এদেশের মানুষ আসলে নিতে পারছে না। এখানে শহীদদেরকে বলা হচ্ছে তারা কেউ মারা যায়নি, তারা লুকিয়ে আছে। শহীদ আবু সাঈদকে বলা হচ্ছে সে ফ্রান্সে আছে। শহীদ আবু সাঈদের বিষয়ে নতুন আর আরেকটি বক্তব্য লিক হয়েছে, সেখানে উনি বলেছেন ওই যে গুলি করে মারা দৃশ্য সেটা AI এর মাধ্যমে ধারণ করা। উনি বলছেন যে মুগ্ধ নামে কেউ ছিল না, বা যে স্নিগ্ধ সেই মুক্ত। এখন দেখুন কতটা নির্লজ্জ, কতটা অমানবিক, পৈশাচিক। এই মানুষগুলিকে নির্মমভাবে হত্যা করার পর তার মধ্যে ন্যূনতম কোনো অপরাধবোধ, লজ্জা, অনুশোচনা কিছুই তৈরি হয়নি। বরঞ্চ সে আগেও এখানে ক্ষমতা আঁকড়ে থাকার সময় স্বৈরতান্ত্রিক কায়দায় যেভাবে সকল নাগরিককে অপমান অপদস্থ করে কথা বলতো, এখানে মানুষকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিত, মানুষকে না খাইয়ে মারার হুমকি দিত, মানুষের বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিত, এখনো একই ধরনের আচরণ করছে। তো গতকাল ছিল
তার পতনের 6 মাস। তার যে কোনোভাবেই ধারণা হয়েছে বাংলাদেশের মানুষ সেই ক্ষত ভুলে গেছে। উনি আবার এখানকার মানুষকে অপমান করার জন্য নতুন এক প্রস্তুতি নিয়ে সামনে আসার চেষ্টা করেছে, যেটা দেশের ছাত্র জনতা ভালোভাবে নেয়নি। তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু বিক্ষোভ থেকে যে ঘটনাগুলি তারা ঘটিয়েছে সেগুলি সরকার মনে করে যে এইভাবে করা ঠিক হচ্ছে না। সরকার মনে করে ছাত্র জনতাকে প্রত্যেককেই এখন তাদের যে অর্জন বাংলাদেশ পুনর্নির্মাণের, সেই অর্জনটা যেন কেউ কোনোভাবে ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। এইগুলো ভারত থেকে উস্কানির একটা চ্যালেঞ্জ আপনাকে বললাম। এই চ্যালেঞ্জটা মোকাবেলার ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে যে ধরনের কূটনৈতিক করসপন্ডেন্স করতে হয় তার পুরোটাই করছে, কিন্তু খুব বেশি আশানুরূপ সাড়া সেখান থেকে মিলছে না। আরেকটা চ্যালেঞ্জের বিষয় হচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতেও কিন্তু অনেক নাম করা খুব দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আমরা জানি, এইরকম গণমাধ্যমগুলি পর্যন্ত আমরা যেটা ধারণা করছি যে আওয়ামী লীগ এখান থেকে যে বিপুল অর্থ লুট করেছে সেগুলি এখন সেখানে সে বিনিয়োগ করছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা এ সমস্ত প্রচার করার জন্য। ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে এমন সব উস্কানিমূলক প্রতিবেদন তৈরি করছে যাতে করে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্ট হয়। এইটাকে আমরা মোকাবেলা করছি। তারা যেহেতু মিথ্যা বলছে, আমরা সঠিক তথ্য দিয়ে সেটা মোকাবেলা করছি। সে ফাইটটা আমরা অনেকটুকু ভারতীয় গণমাধ্যমের সঙ্গে মোটামুটি কুলিয়ে উঠতে পারছি। ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা নিজেদের নাগরিকরাও তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না। তারা চরমভাবে নিজের দেশে নিজেদের পাঠকদের কাছে আস্থাহীনতায় ভুগছে, সেজন্য আস্তে আস্তে তারা সংশোধনের দিকে হাঁটছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে কথা বলা হয়েছিল যে আপনাদের গণমাধ্যমে যেই প্রতিবেদনগুলি প্রকাশ হয় বাংলাদেশ নিয়ে, সেই প্রতিবেদনগুলি ন্যূনতম সাংবাদিকতার যে নৈতিকতা, সাংবাদিকতার যে বেসিক ইথিক্স, সেগুলি কোনো কিছুই মানা হচ্ছে না। এ বিষয়ে কি করণীয় হতে পারে? ভারত সরকার আমাদের সরকারকে যে রিপ্লাই দিয়েছে সেটা হচ্ছে যে তারা তাদের গণমাধ্যমের কোনো কিছুতে কোনো ধরনের হস্তক্ষেপ করে না, সুতরাং তারা এই বিষয়ে কিছু করতে পারবে না বা করছে না, এটা তাদের গণমাধ্যমের দায়িত্ব। সে জায়গাটা আমরা ওই গণমাধ্যমগুলিকে আমরা প্রতিনিয়ত সঠিক তথ্য দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে এই ভুল শুধরিয়ে তাদেরকে একটা সঠিক পথে নিয়ে আসার জন্য। সে জায়গায় আমরা মোটামুটিভাবেই বলা যায় সফল হচ্ছি। এই কারণে বলছি সফল হচ্ছি, কারণ আপনি গত ৩-৪ মাস আগে থেকে যেই ধরনের প্রোপাগান্ডা তারা করে যাচ্ছিল, এই সাম্প্রতিক সময়ে এসে কিছুটা কমেছে। তারপরেও মাঝে মাঝেই দেখা যায় এই মাত্রাটা বাড়ে, তখন আমরা আমাদের কাছে থাকা তথ্য দিয়ে সেটাকে ফাইট করি। কিন্তু আপনি দেখুন ভারতীয় গণমাধ্যম সেখানে পালিয়ে থাকা খুনিদেরকে তাদের গণমাধ্যম ব্যবহার করার জন্য প্ল্যাটফর্ম হিসেবে সুযোগ করে দিচ্ছে, তাদের সাক্ষাৎকার প্রচার করছে। সেই সাক্ষাৎকারে এখানে বাংলাদেশের এই অভ্যুত্থানকে অপমান অপদস্থ করে, এখানকার যে যোদ্ধারা আছেন তাদেরকে অপমান অপদস্থ করে বক্তব্য দেয়া হয়, সেই বক্তব্য তারা প্রচার করে। পাশাপাশি এই পালিয়ে থাকা খুনিদের মিথ্যা তথ্য তারা কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের কোনো বক্তব্য ছাড়াই তারা প্রচার করেন। সো এই দুইটা জিনিস আমরা মারাত্মকভাবে ফেস করছি। কিন্তু একটা জিনিস খুবই ইতিবাচক, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এসব করে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা যে 5 আগস্ট থেকে করে আসছে এখন পর্যন্ত সফল হয়নি। সুতরাং বাংলাদেশের মানুষ ওসব গ্রহণ করছে না, এটা যেমন একটা ইতিবাচক দিক। আরেকটা দিক হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু গত 6 মাসে আপনার যদি আপনি খেয়াল করেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক বক্তব্যে বলছিলেন যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই 3 লাখ লোক মারা যাবে। তাদের প্রেডিকশন ভুল হওয়ায় তারা সম্ভবত অনেক কষ্টে আছে। তারা তাদের এইখানে থাকা নেতাকর্মীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কারণ আপনি দেখুন প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী একরকম স্বাভাবিক জীবন যাপনের মধ্যে ফেরার চেষ্টা করছে নানানভাবে। সবাই তো আর খুনি নয় তাদের মতো, যারা ন্যূনতম সামাজিকভাবে একটা অবস্থান করছে সেটা বাদ দিলাম। আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর এগুলি তো আমাদের সোসাইটিতেই, এই বাড়িঘরগুলিতে গত 5 মাস 6 মাসে কেউ একটা টোকা দেয়নি।
এখন হয়তো তাদের মনে হয়েছে, শেখ হাসিনার মনে হয়েছে আমার গণভবন ভাঙলো, আমার পার্টির সেক্রেটারি কাদের কি করেছে, কাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উনি একটা উস্কানি দিল যে কাদের বাড়িও ভেঙে ফেলো। তাই হয়তো হচ্ছে মানুষকে উস্কানি দিয়ে আরেকটি ধ্বংসাত্মকমূলক কার্যক্রমের দিকে ঠেলে দিচ্ছে, ওই বিপ্লবীদেরকে অসম্মান করার মতো। জি, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে একটু জানতে চাই, দুটো তথ্য আপনাকে দেই। প্রথমে একটি পরিসংখ্যান দেই, সেটি হচ্ছে গত 6 মাসে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের অন্তত 4 বার তলব করা হয়েছে এ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিভিন্ন ঘটনা রয়েছে, মিশনে হামলা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, সীমান্তে তার কাটা দেওয়া, বিভিন্ন ধরনের ঘটনায়। পাশাপাশি আরেকটি তথ্য দেই, কিছুক্ষণ আগেই আমাদের হাতে একটি তথ্য এসেছে, ভারতের পররাষ্ট্র দফতরের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে 32 নম্বরে যেই ঘটনাটি ঘটেছে এটি বাংলাদেশের যারা স্বাধীনতার ইতিহাস জানেন তারা এই বাড়িটি সম্পর্কে জানেন, এবং পররাষ্ট্র দফতরের মুখপাত্র দাবি করেছেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আইনের আওতায় আনতে। যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি যে কূটনৈতিক শিষ্টাচারিতার দিক থেকে ভারতের এই যে ভূমিকা আপনি আসলে কিভাবে দেখছেন, যদি ভারতে বসে উস্কানি এই প্রসঙ্গটিকেও আপনি নিয়ে আসেন। আপনাকে এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা এবং ধন্যবাদ। যেহেতু কূটনীতি দিয়ে আপনি শুরু করলেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব যিনি বিক্রম মিশ্রি উনি কিন্তু ঢাকা ঘুরে গেছেন, এবং উনি যে কথাটা বললেন যে আমরা আশা করেছিলাম যে তারপর থেকে আরও পরিশীলিত এবং রেসপেক্টফুল একটা ইন্টারন্যাশনাল রিলেশন বা দুদেশের সম্পর্ক আমরা দেখব, এবং উনি যে কথাগুলো দিয়ে গিয়েছিলেন আমাদেরকে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেবেন, আমার মনে হচ্ছে যে মোটা দাগে সেটা আসলে প্রতিফলন উনি চলে যাওয়ার পরে ঘটেনি। বরং আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদের মিডিয়া উইংকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ইন্ডিয়ান ডেস্ক সহ সাউথ এশিয়ার ডেস্কে, তারা ভালো ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন, এবং প্রথম আমরা যেটা আশা করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে ভূমিকা, সেটার ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পেয়েছি। আমরা মনে করি যে আমরা যে সমতা ভিত্তিক সম্পর্ক চাই সেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুধাবন করে, ধারণ করে, এবং সে কাজটি তারা শুরু করেছেন। এটা একটা আশার দিক। দ্বিতীয় হচ্ছে যে আমরা সবসময় বলি যে ভারত কি বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি আওয়ামী লীগের সঙ্গে, সে সুযোগটা কিন্তু এসেছিল এই পররাষ্ট্র সচিবের সফরের পরে, যে আমরা দুদেশের কূটনৈতিক সম্পর্কটা দুদেশের জনগণ এবং সরকারের সঙ্গে হবে, সেটি কিন্তু আমরা দেখছি না। এটি আরেকটি বিষয়। তৃতীয় যে বিষয়টি, যে প্রথম কথা হচ্ছে যে বক্তব্যটা নিয়ে এত আলোচনা হলো, এটা সম্পূর্ণরূপে শিষ্টাচার বহির্ভূত একটি কাজ বলে আমরা মনে করি, এবং এটা উপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ, যেটা আমরা আজকে থেকে 200 বছর আগে দেখেছি, বা এখন থেকে আরও 70 বছর আগে কোল্ড ওয়ার পিরিয়ডে দেখেছি। এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, যার নামে আসলে এক ধরনের প্রমাণিতই শুধু বিচারিক প্রক্রিয়াটা হয়তো বা বাকি, গণহত্যা, মানুষকে পুড়িয়ে মারা বা অন্ধত্ব বরণ করা, 22 থেকে 25,000 লোক আহত হওয়া, তার মুখ থেকে এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ ঘোষণা দিয়ে, সেটা আবার একটা নির্দিষ্ট সময় দিয়ে ওয়েব পেজ বলে করতে দেওয়া কোনোভাবেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আরও একটা জিনিস উল্লেখ করতে চাই যে নর্মালি দেখা যায় যে ভারতের মিডিয়া এবং ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিরোধী দলগুলো কোনো কোনো ইস্যুতে সঠিক বক্তব্য উপস্থাপন করে, বা ভারতের যে চরিত্র সেটিকে অনেক সময় প্রকাশ করে দেয় তারা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সবাই একসঙ্গে হয়ে গেছে। সেটারও কিন্তু অর্থ যে ভারতে যারা শাসন করছেন কূটনীতিক সহ এবং রাজনৈতিক দলগুলো, তারা আসলে আমাদের সঙ্গে বন্ধুত্ব চায় না, এবং যেটি কোনোভাবেই কাম্য না। এটি কিন্তু নিকট অতীত বটেই, ভবিষ্যতে আরও সমস্যা সৃষ্টি করবে। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা বারবার আগে শুনেছি যে ভারত থেকে অনেক কিছু আমরা পাই, কিন্তু গত 6 মাসে কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেয়ার তালিকাটা বরং অনেক দীর্ঘ। এবং আপনি জানেন যে কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য একটা বড় সমস্যা আনরেস্ট ওদের উত্তর পূর্বাঞ্চলে, নর্থ ইস্টের কান্ট্রিগুলোতে, এবং আমরা জানি ওখানে চীনের একটা স্টেক রয়েছে। এছাড়াও ওটার মেইন কারণটা হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা, এবং সেই অর্থনৈতিক অনগ্রসরতার একটা অন্যতম কারণ হচ্ছে কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা। আওয়ামী লীগ কিন্তু অনেকভাবে নর্থ ইস্টের এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে আমাদের এখানে নানান ধরনের রেল, বাস এবং পোর্টের সুবিধা নিয়ে। এবং একটি জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে ভারতের একটা বড় স্বপ্ন বা ওই আয়োজনটা সুন্দর করে সম্পন্ন হয়েছিল, সেটি হচ্ছে আমরা যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট এখানে প্রায় নিয়ার টু কমপ্লিশন, সেটাকে তারা তাদের নর্থ ইস্টকে কানেক্ট করতে চায়, এবং বলা হচ্ছিল যে এটা একটা আর্টারি ওপেন হওয়ার মতো, বড়টা মেইন ধমনী ওপেন হওয়ার মতো, এবং তারা মনে করে যে অর্থনৈতিক শুধু না, রাজনৈতিক দিক থেকেও যে অস্থিতিশীলতা সেটিকে নিয়ন্ত্রণে সাহায্য করবে।
এবং সেখানে প্ল্যানটা ছিল যে আমাদের খাগড়াছড়ির রামগড় থেকে ওদের ত্রিপুরা যে সাবরুম সেটাকে কানেক্ট করে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টকে কানেক্ট করা। এবং ইতিমধ্যে আপনি জানেন যে ফেনী নদীতে ব্রিজ তৈরি করার জন্য এই ডিস্টেন্সটা মাত্র 90 কিলোমিটার হয়ে গেছে। তো কেন এই পয়েন্টটা উল্লেখ করলাম যে আমাদের ওটা বুঝতে হবে যে শুধুমাত্র এসব রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, তাদের যে কাজগুলো তারা করেছে, যে ট্রানজিট তারা অলরেডি সাইন করেছে, মাতারবাড়ি ডিপ সি পোর্টকে এনগেজ করতে চায়, বিভিন্ন ইকোনমিক জোনে যে তাদের ইনভেস্টমেন্ট, সেগুলোকে তারা আসলে এগুলোকে সিকিউর করতে চায় প্রেশার দিয়ে। এই জায়গাটাতে আমার বক্তব্য হচ্ছে যে যেখানে শুরুতে গেলাম আমি, যে আমরা ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর আশা করেছিলাম যে একটা আন্তরিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে এই সরকারকে স্বীকৃতি দিয়ে রেসপেক্ট করে কথাবার্তা হবে। কিন্তু কিছুদিন পরে আমরা দেখেছি যে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আমরা, এবং আমার ধারণা একজন সামরিক কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে সঠিকভাবে মনে পড়ছে না আমার, যে আমরা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারত অপেক্ষা করতেছে, এবং একমাত্র দেশ যারা খোলাখুলিভাবে এই কথাটা বলেছে। তার মানে এই সরকারটিকে কোনোভাবেই তারা গ্রহণ করছে না। এবং আমি মনে করি এটা ভারতের একটা কূটনৈতিক চালও এখানে অস্থিতিশীলতা তৈরি করে রাখার। যে রিফ্লেকশনটা হয়েছে, উনি যে কথাটা বললেন, যে সেটি আমি কতটুকু র্যাশনাল ইনর্যাশনাল সেই ইয়েতে যাব না, কিন্তু এটি অবশ্যই উস্কানিমূলক, অনেকটা স্থিমিত হয়ে গিয়েছিল। সেটা অবশ্যই আমাদের পররাষ্ট্রনীতিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে ভারতের সাথে। আরও একটি জিনিস দেখেন, যে ক্ষতির দিকটা শুধু যে ট্রানজিট বা আমাদের মাতারবাড়ি বা আমাদের যে তাদের সাথে বাণিজ্য সেখানে নয়, আপনারা দেখেন যে হেলথ ট্যুরিজম কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ভিসার সুবিধাটা বন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন। এটি যে শুধু, হ্যাঁ ভারত অনেক বড় ইকোনমি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভারত আমাদের সঙ্গে ট্রেড করে প্রায় 20 বিলিয়ন এবং আমাদের ট্রেড মাত্র 1 বিলিয়ন। ভারতের তৃতীয় যেই সোর্স রেমিটেন্সের কথা আমরা জানি, রেমিটেন্স থেকে আমরা জানি। তার মানে এটিকে এত বড় কেন ভারত এত বড় কস্ট ক্যারি করতে বা অ্যাকসেপ্ট করতে তৈরি, সেটি আসলে একটা অনেক বড় প্রশ্ন। এবং সেটার পিছনে আমি মনে করি যে এ দেশকে অস্থিতিশীল করে রাখা এবং সেই অস্থিতিশীলতার সুযোগ নেয়া। কিন্তু আমার মনে হয় যে আমরা গতকালকে যেটা দেখেছি, অবশ্যই যে বিবৃতিটা গভর্নমেন্ট থেকে দিয়েছে, আমি এটার সাথে একমত এবং এই ধরনের ঘটনা কাম্য নয়, কিন্তু সেটি কিন্তু দায়িত্ব ভারতকেই নিতে হবে এবং সেই কূটনীতির জায়গাটাতে কূটনীতি করা উচিত, কারো পক্ষে কূটনীতি করা উচিত নয়। জি, আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, আপনার কাছে যেই বিষয়টি এখন পর্যন্ত জানতে চাচ্ছি, যে আমরা যদি ইতিহাসের ধারাবাহিকতার দিকে তাকিয়ে থাকি, তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে নতুন প্রজন্ম, যে আমাদের দেয়া নেয়ার যে পরিমাণ, দুই দেশের মধ্যকার প্রতিবেশী রাষ্ট্র, শক্তিশালী একটি রাষ্ট্র আমাদের প্রায় 3 দিকেই ঘিরে রয়েছে বলা চলে, সেখানে আমাদের দেয়া নেয়ার যেই খতিয়ান, সেটা আসলে আপনারা কিভাবে বিবেচনা করেন? এবং এই মুহূর্তে আসলে ভারতে বসে যে উস্কানিমূলক কার্যক্রমগুলো চালানো হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন তিনি করছেন, সেই জায়গাটিতে আসলে বাংলাদেশ কি আসলে অনেকটা নমনীয় ভূমিকায় আছে? থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি শুরু করতে চাই এইভাবে যে ভারত কাইন্ড অফ পাগল হয়ে গিয়েছে। কারণটা হলো দীর্ঘ 17 বছর ধরে তার একটা রাজত্ব করেছে এখানে, তার একটা দাসী এখানে ছিল, তার একটা কাইন্ড অফ, আমি তো জানি, আমি একসময় পড়াশোনা করতে গিয়ে যে বাংলাদেশে কি পরিমাণ ইন্ডিয়ান আপনার যে ভিসা সেন্টার, ইন দ্য নেম অফ ভিসা সেন্টার, তাদের যে সারা দেশে কন্ট্রোলিংয়ের যে কাজ করার একটা, আমি বলবো যে এটা একটা কাইন্ড অফ তাদের কনস্পিরেসি সেন্টার বলতে পারেন, এগুলো তৈরি হয়েছে, সেগুলো কাইন্ড অফ স্টপ হয়ে গেছে সাডেনলি। ইভেন তাদের যে এখানে স্টেশন চিফ ছিল তাদের গোয়েন্দা সংস্থার, সেটা তাকে উইথড্র করতে হয়েছিল। তারা 5 আগস্টের পর তারা কাইন্ড অফ হতাশ হয়ে গেছে, কখনো চিন্তা করতে পারে নাই। এই যে তাদের একটা পতন তাকে একদম পাগল বানিয়ে দিয়েছে, কি করবে। সো ইন্ডিয়া অনেক সময় সেটাকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য তারা 6 মান্থ ধরে প্ল্যান করতেছিল নানাভাবে। এবং তাদের এটার আমি 2 ভাবে দেখি। 1 নম্বর হচ্ছে তাদের যে হিন্দুত্ব পলিসি, বেসিক্যালি সে গ্রেটার ইন্ডিয়ার যে অখণ্ড ভারত, সেটা বেসিক্যালি একটা ফেসিস আইডিয়া, সেটার সাথে অ্যালাইন ছিল আমাদের মুজিবিজম, যেটা বেঙ্গলি ন্যাশনালিজম ইন দ্য নেম অফ হিন্দুত্ব। সেই দুইটাকে যেহেতু অ্যালাইন ছিল, সে অ্যালাইনটা কেটে গেছে। তো আপনি আদর্শিকভাবে কেটে গেলে তাদের একটা আদর্শিক একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে তার কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। সেকেন্ড যেটা দেখি যে এখানকার যে তরুণ 35% যে ইয়াং জেনারেশন, তার কমপ্লিটলি এন্টি ইন্ডিয়ান। কেন এন্টি ইন্ডিয়ান? তারা আমরা এই 53 বছর ধরে দেখেছি তারা কি পরিমাণ সাপ্রেসড করেছে। আমি যদি বলি, আরও অন্যভাবে বলি, বাংলাদেশকে কখনো স্টেট হিসেবে
ইন্ডিয়ায় দাঁড়াইতে দেয়নি। স্টেট বলে যেটা বোঝায়, আমাদের কোনো ফাংশন, কোনো ইনস্টিটিউশনস তারাকে দাঁড় করাইতে দেয়নি, সব জায়গায় তারা ডিস্টারবেন্স করছে। ইভেন এই গভর্নমেন্ট একটা, আমি আজকে আসতেছিলাম সিলেট থেকে, কক্সবাজার থেকে, তখন সিলেটের এক ভাই আমাকে বলছে যে সে 30 বছর ধরে ইউকেতে ছিল, কিন্তু এখন সে বাংলাদেশে আসছে। দে ফিল প্রাউড বিকজ আওয়ার লিডারশিপ, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা প্রাউডফুল লোক আমার দেশে আসছে, যেটা আমার বাংলাদেশের মর্যাদাটা বাড়তেছে সারা পৃথিবীতে মাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে আরেকজন ব্যক্তি শুধুমাত্র পৃথিবীর প্রেসিডেন্ট আছে, নোবেল লরিয়েট। তাহলে এইরকম একজন ব্যক্তি, যারা দেশের ইমেজ চেঞ্জ হচ্ছে, বাংলাদেশে একটা নিজের স্বতন্ত্র দাঁড়াচ্ছে, যেটা কোনোভাবেই তারা সহ্য করতেছে না। তাদের তো কলোনি স্টাইলের যে মানসিকতা, সেটাকে তারা কোনোভাবেই চেঞ্জ করতে চাচ্ছে না। এই কারণে আমার কাছে মনে হয় ভারতে বসে তারা আওয়ামী লীগকে উস্কাচ্ছে, অন্যান্য গ্রুপকে উস্কাচ্ছে, এবং উইথিন আমাদের বাংলাদেশের মধ্যে নানা গ্রুপকে দিয়েও তারা উস্কানি করার চেষ্টা করতেছে। তো এখন তারপর আমার কাছে এটা আরেকটা দৃষ্টিকোণ, দুইটা পার্সপেক্টিভ। সেকেন্ড পার্সপেক্টিভ দেখি আমরা যেভাবে ইসরায়েল আমাদের প্যালেস্টাইনিয়ানদেরকে কোনোভাবে তাদেরকে সলিউশন দিচ্ছে না, সব দিক দিয়ে তাদেরকে কাইন্ড অফ একটা বন্দি করে রাখার মানসিকতা, যে পলিসিটা অ্যাপ্লাই করেছে তারা বাংলাদেশের ক্ষেত্রে এবং কাশ্মীরের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি সেই পলিসিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল 17 বছর ধরে, কিন্তু সেখানেও যেহেতু ফেল হয়ে গেছে সাডেনলি। এবং আমি একটা বই পড়তে গেলাম যে একমাত্র সাউথ ইস্ট এশিয়া সব জায়গায় শুধু ফেইল করে তারা। তো এখানেও তারা গ্র্যাজুয়ালি ফেল করেছে, বিকজ এই জায়গার মানুষ কখনো আধিপত্যকে মেনে নেয়নি। আজকেও কালকে হোক প্রোটেস্ট করেছে। এই যে হিস্টোরিক্যাল যে আমাদের রক্তের মধ্যে এক ধরনের, আমরা বলি যে নুরুল দিনের সেই, আমরা উত্তরবঙ্গে দেখেছি যে বিদ্রোহ করার নেচার, আমাদের ইলামিত্রদের যে বিদ্রোহী নেচার, সেটা আমাদের রক্তে থাকার কারণে ইয়াংদের ভিতরে সে আগের আমাদের এই হিস্টোরিক্যাল পার্টটা গড়ে উঠেছে। এই কারণে যতই এই ইন্ডিয়া আমাদের অসম চাপানোর চেষ্টা করবে, অতই বেশি এই জায়গার মানুষজন এদের বিরুদ্ধে যাবে। এবং আমি দেখেছি যে ফেসিসদের বেসিক্যালি 3টা কাজ মেইন তারা ফোকাস করে। একটা হচ্ছে ন্যারেটিভ ডেভেলপ করার চেষ্টা করে, যে বাংলাদেশ বেসিক্যালি আমাদের আন্ডারেই ছিল। কারণ আপনি দেখবেন ইভেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের যে লাস্ট মিটিং 5 আগস্টের পর, সেখানে দেখবেন তারা হিস্ট্রি একটা ছবি দেখাচ্ছে, যে ছবিটা দেখাচ্ছে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাইনিং হচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? একটা ফোন কলের মধ্যে এইরকম একটা ছবি দেখানোর মানেটাকে, এই মানে হচ্ছে যে আমি কিন্তু তোমাকে স্বাধীনতা এনে দিয়েছি, আমি তোমাকে সবকিছু দিয়েছি, সুতরাং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে আমি হলাম তোমার লিডার। এবং ফরেন পলিসিটা আমার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি ওন পার্সপেক্টিভ। তা বাংলাদেশিরা এটা ভুলে যখন বিপ্লব করে ফেলেছে, তাদের কোনো দলদাস এবং তাদের যে রিজনাল দাসী এখানে নাই, কেউ নাই বাংলাদেশে, বাংলাদেশপন্থী এখন সবাই হয়ে গেছে, বাংলাদেশে রাজনীতি করতেছে, তখন তাদের ভিতরে এই জিনিসটা কাজ করতেছে। বাংলাদেশিরা তো নতুন করে নিজের ফরেন পলিসি দেখা শুরু করছে, তখন ইন্ডিয়া এই জিনিসটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। এখন তারা নতুন বয়ান নিয়ে আসতেছে কি, এটা অনির্বাচিত সরকার। আমরা আবার ফিরবো আপনার কাছে, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ভারতে বসে উস্কানি এই বিষয়ে। আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। আমরা আবার একটু যেতে চাই ফয়েজ আহমদ আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি, যে আপনাদের বিবৃতিতে একটি বিষয় বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে, একটি বিষয়, এবং আরেকটি বিষয় হচ্ছে যেটি বলা হচ্ছে যে উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত কি কি আইনি পদক্ষেপ নিতে সরকার খতিয়ে দেখছে। প্রথম বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি প্রক্রিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যদি একটু জানান। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা। শেখ হাসিনা যেই উস্কানির মধ্যে নাগরিকদেরকে ঠেলে দিয়েছে, নাগরিকরা কিন্তু আপনার গড়পড়তা কোথাও ভাঙচুর করেনি, এটা আপনি খেয়াল করবেন। নাগরিকরা নির্দিষ্ট কিছু বাড়িকে এখন আসলে ফেসিবাদের সিম্বল হিসেবে ধরে নিয়ে সেগুলিতে আক্রমণ করেছে। যেই বাড়িগুলিতে এই কসাইরা থাকতো, যারা জুলাই আগস্টে বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে হত্যা করেছে, তার আগে 2009 সালের পর থেকেই গত 17 বছর ধরে এই হত্যাযজ্ঞ চালিয়ে এসেছে, গুম, খুন, নির্যাতন। ওই বাড়িগুলিকে সিম্বলিক ধরে সেখানে হামলা করেছে। সরকারের দায়িত্ব ছিল যাতে নাগরিকদের যান চলাচলে বিঘ্ন না হয়, নাগরিকদের জানমালের ক্ষতি না হয়। আপনি দেখবেন যে গত কাল রাত থেকে আজকে পর্যন্ত যতগুলি ঘটনাই ঘটেছে, এখানে এখন পর্যন্ত নাগরিকদের উপরে কোনো রাস্তায় কোনো জায়গায় কোনো হামলার ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। একই সঙ্গে এটা বলে আমরা ওই বাড়িগুলিতে এই ধরনের হামলাকে আমরা কোনোভাবে জাস্টিফাই করছি না, আমরা বলছি সেটাও প্রত্যাশিত নয়। কিন্তু সেই অপ্রত্যাশিত কাজটির পেছনে যেই কারিগর যারা ষড়যন্ত্র করছে, সেটা তো প্রকাশ্য কারা করছে।
সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে সরকারের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এখন আপনার কোনো জায়গা থেকে প্রশ্ন আসছে যে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন, সরকার যদি ব্যবস্থা নিতে হয় বিষয়টা খুব পরিষ্কার, কমপ্লেইন লাগবে। আমরা প্রত্যাশা করব যে সমস্ত লোকদের বাড়িঘর আক্রান্ত হয়েছে তারা থানায় আসুক, তারা কমপ্লেইন করুক। শেখ হাসিনার পিতার বাড়িতে হামলা হয়েছে, উনি আসুন, উনি থানায় কমপ্লেইন করুন। যদি সরকার ব্যবস্থা না নেয় তখন আপনারা বলুন ব্যবস্থা নেয়নি। ওবায়দুল কাদিরের বাড়িতে হামলা হয়েছে, আমরা কাদেরকে ইনভাইট করবো, আপনি থানায় আসেন, কমপ্লেইন করেন, আপনার পরিবারের কাউকে পাঠান, কমপ্লেইন করেন। যেখানে যার বাড়িতে হামলা হয়েছে প্রত্যেকটা মানুষকে আমরা ইনভাইট করবো, আপনারা থানায় এসে কমপ্লেইন করুন। যদি আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের তদন্ত সংস্থাগুলি তখন ব্যবস্থা না নেয় তখন আপনারা সরকারকে দায় দিবেন, আপনাদেরকে আসতে হবে। আপনি যদি কমপ্লেইন নিয়ে না আসেন তাহলে বিচার পাবেন না। বিচার পাওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সরকার প্রতিটি নাগরিকের, ইভেন খুনি শেখ হাসিনার ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সে বিষয়ে সরকার আনতে হবে। আমরা একটু ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই যে উস্কানির ঘটনাটি ঘটে গেল এবং তারপরে আসলে যে প্রতিক্রিয়া দেখা গেল, এই প্রতিক্রিয়ার পরে কিন্তু দেখা গিয়েছে যে যারা সরকারে রয়েছেন তারা একদিক থেকে বলছেন যে ভাঙার চেয়ে গড়ার সংস্কৃতির কথা তারা বলছেন। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এক ধরনের বলা হচ্ছে যে এই পরিস্থিতিটি হওয়াটাই স্বাভাবিক ছিল। আপনি কি মনে করেন যে এখানে কোনো দ্বিধাবিভক্তির কোনো বিষয় আছে? যেটা হচ্ছে সরকারের যে বক্তব্য, আমি বলবো যে সুগঠিত একটি বক্তব্য উপস্থাপন করেছে এবং সরকারের পক্ষ থেকে যেটা বলার সেটি বলেছে। সরকার তো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না এবং সরকার নিশ্চয়ই প্রতিরোধ করতে চেয়েছে এবং সে যে বক্তব্য দিয়েছে সেটি এর প্রতিফলন এখানে, এবং খুব সুন্দরভাবে সেই বিবৃতিটা এসছে, সেদিক থেকে ঠিক আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য কারণ কিন্তু শুধু ডাক্তারা দিলেও দেখা গেল যে 9টার সময় যেতে বলেছে, মানুষ 8টার সময় চলে গেছে। এবং সেখানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন ছিল না, যেটা ফয়েজ ভাইকে জিজ্ঞেস করে আপনি শুরু করলেন, যে যেটিকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি ছিল বলে আমার মনে হয় না যে শুধু স্বাধীনতার বিপক্ষের শক্তি তার আগে ভাঙচুর করেছে তা না। আমি দেখেছি যে আশেপাশের লোকজন এবং ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে। এই কাজটি বা এই প্রক্রিয়াটি কতটুকু সমর্থনযোগ্য সে বিষয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু এটি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়। কিন্তু যে জিনিসটি আমি একটু বলতে চাই সেটি হচ্ছে যে এটি একটি বিক্ষিপ্ত ঘটনা হিসেবে আমি দেখতে চাই না। আসলে এই বক্তব্য, এই যে আবার নতুন করে 6 মাস পরে এই যে ঘর বাড়িগুলো আক্রান্ত হলো, অবশ্যই একই সাথে আওয়ামী লীগের যারা এখানে এখন অবস্থান করছে তারা কিন্তু আরও ভালনারেবল হলো, আরও অসহায় হবে। এই ঘটনাটিও আওয়ামী লীগকে মাথায় রাখা উচিত। কিন্তু আমি এখানে এক ধরনের উস্কানি ষড়যন্ত্র দেখতে পাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেটা করা উচিত যে কি পরিমাণে কোন প্রক্রিয়া এবং কীভাবে এনগেজ হবে, স্টেটমেন্টে কী হবে সেটা গুরুত্বপূর্ণ। যেমন মাজার ভাঙাটা কিন্তু আমরা সমর্থন করি না, যার যে অনুভূতির জায়গা, এথিক্সের জায়গা, সেখানে তার স্পেস থাকবে। এবং একই সাথে যে এমন ফাঁদে পা দেওয়া যাবে না যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়, নতুন দল গঠনের প্রক্রিয়ার সামনে, সংস্কার সামনে। আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা একটু আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আব্দুল আল মামুন স্যারের বক্তব্যের সূত্র ধরেই যে উস্কানিটি হচ্ছে আসলে এখানে ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এবং এটি এক ধরনের যৌক্তিক, কিন্তু এখানেও আসলে থামার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আসলে কোথায় থামতে হবে বলে মনে করেন? আসলে দেখেন, বিপ্লবের একটা নেচার হলো যে সেই নজরুলের মতো সব ভেঙে চুরে চুরমার করে দেয়, কিন্তু আমাদের বিপ্লবীরা আসলে যথেষ্ট সংযত ছিল। আমার কাছে এই জন্য বলতেছিলাম যে এই বিপ্লবটা না আমেরিকান ভার্সন না ফ্রান্স ভার্সন, ইট ইজ বাংলাদেশি ভার্সন। কারণ বাংলাদেশে একটা মিক্সড অরিজিন বলা হয়, তো আমাদের অনুভূতির ক্ষেত্রে মিক্স আছে। তো আমরা কিন্তু আমাদের ভাই যেই হোক না কেন আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু হিট করি না আগে, কিন্তু আমরা হিট করতেছি আইকনগুলাকে। তো অবশ্যই আইকনগুলো ধ্বংস না করলে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছে যে তোমরা যে মদ যেটাতে খাও সে মদের পাতিলগুলো পর্যন্ত ভেঙে ফেলো, দেখলে তোমার মনে হইতে পারে। তো আমার কাছে মনে হয় ফেসিস্ট যে আইকনগুলো তৈরি হয়েছে এগুলো যদি না ভাঙা হয় তাহলে আসলে এই জিনিসটা আবার মানুষকে দেবে যে এই ফেসিস্ট এখনও দাঁড়িয়ে, মানুষের ভিতরে স্মরণ হয়ে যেতে পারে যে এরকম একটা ফেসিস্ট ছিল। অবশ্যই আইকন হওয়া দরকার, যে ফেসিস্ট ঘৃণিত ফেসিস্টের স্তম্ভ বানানো দরকার। এই স্তম্ভগুলো যেমন আমাদের এখন যেটা আমাদের গণভবন ছিল, সেটা এখন মানুষ গেলে মনে হয় যেখানে ফেসিস্টটা বসবাস করতো। এটা দেখে ঘৃণা জন্মাইতো যে এরকম শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে। যে ফ্রাউনের পর হাসিনা আমরা পেয়েছি একটা আর কি, যে লেডি ফ্রাউন পেয়েছিলাম। তো এই জন্য আমার কাছে মানে অবশ্যই থামতে হবে যথাযোগ্য জায়গায়, তবে যদি যোগ্য হয় সেটা কন্টিনিউ রাখা উচিত। কারণটা হলো এটার দ্বারা আমি দুইটা মিনিং করতেছি, একটা হচ্ছে বিপ্লবীর স্পিরিট এখনো মনে নাই আর ছাত্ররা এখনো ঘুমায় নাই।
সুতরাং যে কেউ আসুক, কেউ যদি মনে করেন আগামী দিনেও যদি এরকম কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু এখনো মাঠে আছি। এবং আমি আতিক মুজাহিদ, আমাদের একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আবার আমরা কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম RICL স্টে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, একটি বিরতি নিচ্ছি, ফিরছি আবার আলোচনায়, সাথেই থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের বিষয়ে আমরা কথা বলছি ভারতে বসে উস্কানি। আমাদের তিনজন অতিথি রয়েছেন, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ মামুন এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। ফয়েজ আহমেদ, আপনার কাছে প্রথম যে বিষয়টি, শেষ প্রশ্নই আসলে বলা চলে, অনুষ্ঠান শেষের দিকে প্রায় উস্কানির যে বিষয়টি উঠে এসেছে ভারতে বসে, তার পাশাপাশি আসলে আপনারা কি মনে করছেন যে দেশের ভিতরেও উস্কানি কোনো কার্যক্রম চলমান আছে? অর্থাৎ দেশের ভিতর থেকেও উস্কানির কার্যক্রম করছে কিনা কেউ, তাই তো? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারত থেকে যে উস্কানি দেয়া, সেখানে ভারতের সঙ্গে আমাদের এক ধরনের সম্পর্কেরও একটা ব্যাপার আছে। সেই সম্পর্কের জায়গাটা যদি আপনাকে বলি যে গত 16 বছর 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় ভারত রাষ্ট্র হিসেবে তার এখানে যে কূটনৈতিক সম্পর্কের জায়গা একটা ভুল বিনিয়োগ করে ফেলেছে। অর্থাৎ ভারত রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক তৈরি করার যেই স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার, সেটা বাদ দিয়ে ভারত একটা দলের সঙ্গে তার সম্পর্ক তৈরি করেছে। ভারত বাংলাদেশের মানুষকে দেখার জন্য আওয়ামী লীগের চোখকে ব্যবহার করেছে। এর ফলে আওয়ামী লীগের যখন পতনটা হঠাৎ করে হয়ে গেল, এইটা একটা ইমিডিয়েট ধাক্কা হিসেবে তাদের কাছে লেগেছে। এই ধাক্কাটা কাটিয়ে ওঠা এবং ওই জায়গাটায় কতটা দায়িত্বশীল হওয়া এখন বাংলাদেশের সঙ্গে জরুরি, সেই জায়গাটা আস্তে আস্তে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রসেসের মধ্যে আসছে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি সম্মানজনক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করার জন্য ভারতে বসে বাংলাদেশে উস্কানিমূলক কোনো কার্যক্রম পরিচালনা করা যায় এই ধরনের প্রক্রিয়া বন্ধ করবে। কারণ প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে ভারত কখনোই তার নিজেদের মানচিত্র আঁকতে পারবে না বাংলাদেশের মানচিত্র আঁকা ছাড়া। সুতরাং বাংলাদেশকে ইন্টারনাল কেওয়াজের কারণে অস্থির রাখা বা এক্সটার্নাল কারণে অস্থির রাখা, যে কোনো প্রক্রিয়ায় বাংলাদেশ যদি অস্থির থাকে, সেটা ভারতের জন্য ইতিবাচক হবে না। আর একই সঙ্গে আপনি যেটা বলছেন যে বাংলাদেশে বসেও উস্কানি কেউ দিচ্ছে কিনা, হ্যাঁ, আমাদের এখানে আপনি দেখুন 5 তারিখের পরে আওয়ামী লীগের কতটুকু অংশ পালিয়েছে, খুবই সামান্য। আওয়ামী লীগের যে সমস্ত সুবিধাভোগী, পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, বিভিন্ন জায়গায় একটু সংক্ষেপ বলবেন, ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে, সুযোগ আছে, তারা কিন্তু এখনো এখানে আছে। সুতরাং এই চ্যালেঞ্জটা তো আছেই, বাংলাদেশের মানুষকে এই জায়গায় সচেতন হতে হবে। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে করা হচ্ছে, এটি ভারতের বাংলাদেশের প্রতি আধিপত্যবাদের প্রতিষ্ঠার নতুন কৌশল মনে করেন কিনা? এটা একটা, আমি অন্যভাবে একটু বলি যে এটা মোড়কটা হচ্ছে যে নেইবার ফার্স্ট পলিসি ভারতের, এবং সবসময় তারা এটাকে প্রমোট করে। কিন্তু আপনি যদি একটু ভেতরে ঢোকেন এটার, যে এর মধ্যে সরাসরি ঔপনিবেশিকতাবাদ ওই শব্দটা অনেক আগে ব্যবহার হলেও আমার মনে হয় যে ইনফ্লুয়েন্স বা রিজিয়নাল যে তাদের যে অবস্থান, নিজেকে বড় পাওয়ার হিসেবে পোর্ট্রে করা, সেটি তো অবশ্যই তারা মনে করে যে এই ধরনের অ্যাটিটিউডগুলো তার রিফ্লেকশন। এবং যেটা আমি বললাম যে নেইবার ফার্স্ট পলিসিতে আপনি দেখেন যে নেপালের সঙ্গে তারা ফেল করেছে, ভুটানের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে নতুন করে যে এনগেজ হচ্ছে, দে ফেল। মালদ্বীপের মতো দেশের সাথে আমরা দেখেছি যে ভারত কীভাবে পর্যদস্ত হয়েছে, ইভেন তাদেরকে অল্প কয়েকজন যে সেনা ছিল সরিয়ে আনতে হয়েছে। আসলে এটা ভারত এই ইনফ্লুয়েন্সটা বজায় রাখতে গিয়ে বা প্রভাব বজায় রাখতে গিয়ে তারা কখনোই নেইবারদের সাথে সঠিক স্ট্র্যাটেজি আসলে নিতে পারেনি। এটা অবশ্যই যে কিছুই দেয়নি সেটি ঠিক না, কিন্তু তাদের স্ট্র্যাটেজি কিন্তু সবসময় ব্যাকফায়ার করেছে। আমি প্রত্যেকটা রাষ্ট্রের কথা যেটা আপনাকে বললাম, এবং আমার ধারণা এখানে যেটা করার চেষ্টা করা হচ্ছে যে প্রভাব বিস্তার করা, উস্কে দেয়া, অস্থিতিশীলতা তৈরি করে সেটা সুযোগ নেওয়া, সেটা কিন্তু আসলে ফেল করছে এবং ফেল করবে। একটা জিনিস আমি একটু জাস্ট সময় নিয়ে আপনার যোগ করতে চাই, সেই জন্য আমি কথাটা বলছিলাম যে আমরা যখন অস্থিতিশীলতা তৈরি হবে, যে প্রশ্নটা একটু ডক্টর আতিককে আপনি করলেন যে কোথাও একটা থামতে হবে, কারণ মনে রাখতে হবে যে এই অস্থিতিশীলতার সুযোগ ভিতরে এবং বাইরে যেন কেউ না নেয় এবং আন্তঃগোষ্ঠী সম্পর্কে যেন ক্ষতিগ্রস্ত না করে, তাহলে দীর্ঘস্থায়ী কিন্তু আমরা সোশ্যাল ক্রাইসিসের দিকে যেতে পারি। ক্রাইসিস রয়েছে। আমরা একটু ডক্টর আতিক মুজাহিদ, একদম শেষ প্রশ্ন সংক্ষেপে যদি আপনার কাছে যাই, যে এই উস্কানি যে চ্যালেঞ্জ রয়েছে সেটিকে সামনে রেখে এটি থাকতেও পারে, এই সম্ভাবনাও রয়েছে, ফ্যাসিস্ট দূর করার কাজ কিভাবে করবেন আপনারা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেষ করে খুব সংক্ষেপে, ফ্যাসিস্টরা বেসিক্যালি 3টা কাজ করে।
এক নম্বর তারা একটা ন্যারেটিভ ডেভেলপ করে বিভাজন করে, 2 নম্বর তারা বিভিন্ন গ্রুপিং যারা আছে বাংলাদেশ বিভিন্ন ধরনের তাদেরকে তারা ডিজুনাইট করে, 3 নম্বর যেটা করে তারা সিস্টেমগুলোকে নিজে নষ্ট করে নিজেদের আয়ত্তে নিয়ে আসে। সুতরাং ফেসিস্টকে বিতরণ করা 3টাই তরিকা আছে। 1 নম্বর তরিকা হলো কাল্টিজমের বিপরীত, যেটা ব্যক্তি পূজা ছিল মুজিব পূজা, সেটাকে বাদ দিয়ে ইউনিভার্সালিজম, মানুষ হিসেবে মানুষকে দেখা, সাম্য ন্যায় বিচার ইনসাফের ভিত্তিতে নিয়ে প্রতিষ্ঠিত করা। একত্ববাদের মধ্যে বহুত্ববাদ নিয়ে আসে, যেমন আমাদের একজন শুধু পূজনীয় না, অনেক ফাদার্স ফাউন্ডিং ফাদার্স থাকতে পারে। 2 নম্বর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট যে আছে গ্রুপগুলো, তাদেরকে ইউনিটি থাকতে হবে এবং একটা সেটেলমেন্টে যাইতে হবে যে আমরা এই বিষয়গুলো রাষ্ট্রের সিকিউরিটিতে, রাষ্ট্রের গভর্নেন্সে এবং রাষ্ট্রের ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা সবাই এই বিষয়গুলো একমত থাকবো। এবং লাস্ট যেটা বলবো তরিকা লাস্ট কথা, সেটা হলো যে একটা সিস্টেম বা ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে। আমাদের সিস্টেমগুলো নষ্ট হওয়ার কারণে মূলত অন্যরা সুযোগ পাচ্ছে, ফেসিস্ট হচ্ছে এবং কিলার হচ্ছে, এরকম আরও অসংখ্য বাড়তে পারে। সুতরাং এই 3 তরিকা যদি আমরা মেনটেন করতে পারি এবং এর মধ্যে যেগুলো ফেসিস্ট আছে তাদেরকে যদি রিমুভ করা যায়, তবে আজীবন বাংলাদেশ চিরতরুণ থাকবে, একটা চমৎকার দেশ হবে এবং সাউথ ইস্ট এশিয়ার লিডার হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ, ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ফয়েজ আহমেদ আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ভারতে বসে উস্কানি এই বিষয়ে। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আগামী শনিবার আবার আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি।